আন্দোলনের সুযোগ নিয়ে অবশেষে ফাইনালি দেশে ফিরছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়ে কাঁপছে বিএনপি তারেক রহমান, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের সাধারণ জনগণ। তাহলে কি আবারও দেশের দায়িত্ব ফিরে পেতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং আবারও ক্ষমতার চেয়ারে বসবে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার দ্বারা শিক্ষার কোনো উন্নয়ন হচ্ছে না, তিনি এখন পদত্যাগ করুন। ফেলের হার 70% 80% করে তিনি কি বোঝাতে যাচ্ছেন যে আওয়ামী লীগ অনেক খারাপ ছিল শিক্ষার দিক থেকে, তিনি এসে সব পরিবর্তন করে ফেলেছেন। পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আন্দোলনের যে অবস্থা শিক্ষার্থীদের যে কোনো সময় এই সরকার পড়ে যাবে, যে কোনো সময় এই সরকার পড়ে যাবে বলে বর্তমান সরকারকে এই মধ্যে হাত থেকে বাঁচতে হলে বা এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে আওয়ামী লীগের তালা খোলা ছাড়া কোনো উপায়ই নাই। আওয়ামী লীগের তালা খোলা ছাড়া কোনো উপায় নাই। আমি আপনার হাতে পায়ে ধরে বলতেছি, আওয়ামী লীগের তালা ফেলেন। আওয়ামী লীগের তালা যদি না খুলেন তাহলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ হবে। যেভাবে ছাত্ররা আন্দোলন করা শুরু করেছে, আজ এসএসসি পরীক্ষা শেষে তারা ঢাকার উদ্দেশ্যে লং মার্চের আহ্বান জানিয়েছে। শিক্ষামন্ত্রীর পতন হওয়া না পর্যন্ত তারা ওইখানে দাঁড়িয়ে থাকবে, রোদ বৃষ্টি তাদেরকে থামাতে পারবে না। শিক্ষামন্ত্রী পদত্যাগ এই দাবিতে তারা অনড় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত না শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না। তারেক রহমান সত্যিই কি এর খোঁজ চান যে কারা তার পিতাকে এতটা নৃশংসভাবে হত্যা করেছিল, কিংবা সেনাবাহিনীর ভেতরে কোনো একটি পক্ষ এমনভাবে তারকে ফিরিয়ে আনার সময় সক্রিয় ভূমিকা পালন করেছে বা এখন তার ক্ষমতা টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে, যাদের ইঙ্গিতে বা প্রভাবে তিনি সে সময়কার ষড়যন্ত্রের বিষয়টি আবারও সামনে নিয়ে আসতে উৎসাহী হয়েছে। একটি দেশের ইতিহাসে একেবারে সবার আগে স্বর্ণাক্ষরে নাম লেখানোর জন্য এই মুহূর্তে বাংলাদেশের উচিত বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সবার আগে স্বীকৃতি দেওয়া। কিন্তু বাংলাদেশ কি সেই ইতিহাসে নাম লেখাতে যাবে? কারণ বাংলাদেশে বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান হিসেবে রয়েছেন তার জন্ম পাকিস্তানের করাচিতে। এখন পাকিস্তানকে অখুশি করে বা পাকিস্তানি বাচ্চা তারেক রহমান কি সেই স্বীকৃতির কাজটি করবে? আপনারা সাধারণ জনগণ জানেন এরই মধ্যে বেলুচিস্তানের স্বাধীন রাষ্ট্র হিসেবে তারা 90% এগিয়ে, অর্থাৎ সেই বেলুচিস্তানের 90% এরিয়া জুড়েই তারা পাকিস্তানি জঙ্গি এবং সন্ত্রাসীদের তারা বিতাড়িত করতে সক্ষম হয়েছে। বাকি আছে আর 10%। এরই মধ্যে সেই বেলুচিস্তানের সর্বোচ্চ নেতা তিনি বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন এবং তাদের আলাদা একটি জাতীয় সঙ্গীত, আলাদা তারা পতাকা, সেই সাথে বেলুচিস্তানের আলাদা মুদ্রাও পর্যন্ত তারা ছাপিয়েছেন। এখন তারা বিশ্বের কাছে তাদের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে সেই স্বীকৃতির জন্য আবেদনও জানিয়েছেন। তো বাংলাদেশের কি উচিত নয় সবার আগে বেলুচিস্তানকে স্বীকৃতি দিয়ে ইতিহাসে নাম লেখানো? তবে আমি বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলাম। যেমন আমরা জানি যে বাংলাদেশকে 71 সালে সবার আগে কোন দেশটি স্বীকৃতি দিয়েছিল? ভুটান। আমরা তো বলি ভুটান আমাদের কত বন্ধু প্রতিম সেই রাষ্ট্র, যে সবার আগে তারা স্বীকৃতি দিয়েছিল, এটা তার ইতিহাসে কোনোভাবে মুছে ফেলা যাবে না। তো বাংলাদেশও যে কোনো রাষ্ট্রকে ইতিহাসে প্রথম স্বীকৃতি দিয়েছিল সেই জায়গাকে বাংলাদেশের নাম লেখানো উচিত নয়। যেটা জানি যে কুলাঙ্গার তারেক সেটা করবে না। বদ্বীপতে আমরা দেখতেছি যে 71 সালে যে পাকিস্তানিরা 30 লক্ষ বাঙালিকে হত্যা করেছিল অস্ত্রের মাধ্যমে, গোলাবারুদের মাধ্যমে, আর এখন স্বাধীনতার 55 বছর পরে সেই তারেক, পাকিস্তানি বাচ্চা তারেকের হাত ধরে পাকিস্তান বাংলাদেশের 1 কোটি সাধারণ মানুষকে হত্যার নীল নকশা এঁকেছে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সাথে পাকিস্তান একটি চাল চুক্তি করেছিল যে চাল তারা ইউরোপীয় ইউনিয়নে তারা বিভিন্ন দেশে চাল বিক্রি করবে, কিন্তু তাদের ল্যাবে সেই চাল পরীক্ষা করে অতিরিক্ত কীটনাশক বা মৃত্যু ঝুঁকি রয়েছে, এই কারণে সেই চালগুলো তারা রিফিউজ করেছে, তারা ফিরিয়ে দিয়েছে যে না এই চাল আমাদের দেশে চলবে না। কিন্তু দেখেন তারেক খুবই গোপনে 241 কোটি টাকার পাকিস্তান থেকে সেই চাল যে অন্য দেশ থেকে ফিরিয়ে দিয়েছে, সেই চাল এখন বাংলাদেশ কিনতেছে। এখন প্রশ্ন হলো যে চাল অন্য দেশ কীটনাশকের জন্য মৃত্যু ঝুঁকি রয়েছে, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে ফিরিয়ে দিয়েছে, সেই চাল কেন বাংলাদেশ সরকার কিনতেছে? এই চাল কারা কিনবে? এই চালের ভাত কারা খাবে? অর্থাৎ এইটা প্রমাণ হয়েছে যে এখন সুকৌশলে পাকিস্তানের কীটনাশক, অতিরিক্ত কীটনাশক মিশানো সেই বিষাক্ত চাল বাঙালিরা কিনে খাবে, হয়তোবা অল্প দামে পেতে পারে, সেই চালগুলো কিনে খাবে এবং মৃত্যু ঝুঁকি বাড়বে, এতে করে প্রায় 1 কোটি মানুষের মৃত্যু হবে। আগে অস্ত্র দিয়ে হত্যা করেছিল আর এখন কীটনাশক দিয়ে হত্যা করবে, সেটা একটু কৌশলে অন্যভাবে, যেটা হয়তো আমরা সাধারণ সহজ সরল জনগণ বুঝবেন না। এখন অনেকে বলতে পারেন আমরা পাকিস্তানি সেই চাল কিনবো না। ভাই, খেটে খাওয়া দিনমজুর বা রিক্সা চালক বা যারা একটু নিম্ন আয়ের মানুষজন রয়েছে, তারা যখন সেই সকল মুদি দোকানদারের কাছে যাবে তারা একটা ওই প্রশ্ন করবে না যে কোনটা পাকিস্তানি চাল, কোনটা কোন দেশে চাল, এই প্রশ্ন তারা করবে না। তারা তো দেখবে কম কোনটা, 2 টাকা কেজিতে কম, 3 টাকা কেজিতে কম, সেইটাই দেখবে, এটাই স্বাভাবিক। আবার ওই দোকানদারও সঠিকভাবে জানবে না যে এই চালটা পাকিস্তানি চাল কিনা, কারণ সেই চালটা তো বাংলাদেশে এসে বস্তা পরিবর্তন হয়ে যেতে পারে, সেটা করবে কৌশল। তারেক রহমান সেই দিকেই হাঁটতেছে, কারণ এরই মধ্যে আপনারা দেখেছেন যে সেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আইন, যে সেই দেশের নাগরিকদের যে আইনের বলবৎ রেখে নাগরিককে যারা নিরাপত্তা দিতে পারতেছে না, সেই দেশের আইনটাকে সেই দেশের সাধারণ জনগণ অর্থাৎ পাকিস্তানি নাগরিকরা তাকে বলতেছে সাদা হাতির সাথে তুলনা করতেছে। কিন্তু আমাদের শিলং সালাউদ্দিন বলতেছে এই আইনটা নাকি বাংলাদেশের জন্য একটা শিক্ষণীয়, এই আইনের উপরে ভিত্তি করে বাংলাদেশ চলবে।
বুঝতেছেন পরিস্থিতি কি? যেদিকে পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হচ্ছে খান খান বেলুচিস্তান, অন্যদিকে কাশ্মীরের সাধারণ নাগরিক যারা রয়েছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতের সহযোগিতা চেয়েছেন যে আমাদের একটু সাহায্য করেন, আর এরই মধ্যে বেলুচিস্তান আলাদা রাষ্ট্র হয়ে গেছে। আর সেইখানে পাকিস্তানের যে মূল মানে অর্থাৎ তারেক জিয়া এবং জিয়ার জন্মস্থান করাচি, অর্থাৎ সারা সেই করাচি ঘিরেই এদের রাজনীতি, এবং করাচি থেকে কি নির্দেশনা আছে, করাচি কি চাওয়া পাওয়া, সেটি আসিফ মুনির কি চাচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান, সেইভাবেই এখন বাংলাদেশ। শুধুই সরকার না, বাংলাদেশের বড় সেনাবাহিনীর বড় একটা অংশই সেই পাকিস্তানে রেখে যাওয়া বিহারি সন্তান এবং সেই জিন্নাহর সন্তানগণের অর্থাৎ পাকিস্তানের বাচ্চারা তারাই এখন পরিচালনা করতেছেন। অর্থাৎ সেনাবাহিনী প্রশাসন বলেন, সরকারের বলেন, সমস্ত অংশই এখন পাকিস্তানের সেই করাচি থেকে কি নির্দেশনা সেইভাবেই চলতেছে। এবং সাধারণ নিরহ যদি 1 কোটি মানুষকে তারা এভাবে কীটনাশকের মাধ্যমে হত্যা করতে পারে তাহলেই কেল্লা ফতে, তাহলেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পূর্ব পাকিস্তানের কাগজে কলমে ফিরে যেতে পারে। বুঝবেন কিন্তু পাকিস্তান সরকার কেন বলে যে চতুর্দিক থেকে ইন্ডিয়াতে হামলা করা হবে, চতুর্দিক থেকে বলতে কি বুঝাইছেন তারা, এই নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ। তত সময় পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার ফেরার ঘোষণাতে কি এক ধরনের বিচলিত হয়ে পড়ার ঘটনা ঘটছে শেখ হাসিনা বিরোধী যারা, এবং বিশেষ করে যে আলোচনাটা হচ্ছে যে সরকারের মধ্যে একটা অস্থিরতা চলছে কিনা, সরকার বিচলিত হয়ে পড়ছে কিনা, শেখ হাসিনা ফিরলে উদ্ভূত পরিস্থিতিগুলো যেভাবে ট্যাকেল দিতে হবে সেরকম মানে সিচুয়েশনে সরকার আদৌ পড়তে চায় কিনা, শেখ হাসিনা বিরোধীরা এক ধরনের কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে কিনা, এই প্রশ্নগুলো উঠছে। দেশে যেমন উঠছে তেমনি বিদেশেও উঠছে। বিশেষ করে ভারতে এই প্রশ্নগুলো বারবার তোলা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম শেখ হাসিনার এই ইস্যুতে নানা ধরনের খবর তৈরি করছে। শেখ হাসিনার এই ইস্যুতে যখন খবর তৈরি করছে তখন বাংলাদেশেও জুলাই আন্দোলন, বিশেষ করে শেখ হাসিনার বিরোধী যারা, জুলাই আন্দোলনের 2য় বর্ষপূর্তি পালিত হচ্ছে। এরই মাঝে আজকে খুবই চাঞ্চল্যকর একটা মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান, যিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। রাশেদ খান বলেছেন যে নাহিদেরা যে 1 দফার ঘোষণা দিয়েছিল, সেই 1 দফার ঘোষণা ক্যান্টনমেন্টের স্পষ্ট বার্তা নিয়ে তারা দিয়েছিল। এই ধরনের মানে মন্তব্যগুলো আসলে সেনাবাহিনীকে বিতর্কিত করা, রাজনীতিকে এক ধরনের বিতর্কিত করা, এই ব্যাপারগুলো চলছে। এই ব্যাপারগুলো যখন চলছে তখন ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা বলছে যে শেখ হাসিনার এই ফেরার ঘোষণাতে বিচলিত হয়ে পড়েছে শেখ হাসিনার শত্রুপক্ষ, সমালোচনাকারী পক্ষ। কেন বিচলিত হয়ে পড়বে? তার ফেরার খবরে তো তাদের খুশি হওয়ার কথা, কারণ যাকে ফিরিয়ে আনতে এত কষ্ট হচ্ছে প্রক্রিয়াগত দিক থেকে, তিনি নিজেই যখন ফিরতে চাচ্ছেন তখন তো মানে না চাইতেই অনেক কিছু পাওয়ার মতো অবস্থা হওয়ার কথা। কিন্তু ভারতীয় গণমাধ্যম স্পষ্ট করে এই ব্যাপারটা যেমন বলছে তেমনি এই ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনা বিমান পথে না ফিরে বিকল্প পথ ধরতে পারেন। চলুন তারা একটু বলছিলাম ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের কথা। নর্থ ইস্ট নিউজ সাম্প্রতিক সময়ে আরেকটি ভয়াবহ নিউজ প্রকাশ করেছে, যেটা নিয়ে আমরা আসলে আদতেও আলোচনা করতে চাই না সেন্সিটিভ ইস্যুর কারণে। তারা জুলাই আন্দোলনের সময় 7.62 যে বুলেটের রাইফেল, সেই রাইফেল জনতার হাতে কিভাবে গেল, কারা দিল, কারা এর পেছনে কাজ করেছে, এই ধরনের খুবই স্পর্শকাতর ব্যাপারে তারা নিউজ করেছে। সেই নিউজগুলোকে আমরা আসলে স্কিপ করে যেতে চাই, কারণ এই ব্যাপারগুলো দেশের খুবই মানে গর্বিত এবং গর্বের যে বাহিনীগুলো এবং দেশের সার্বভৌমত্বের ইস্যুতে খুবই সেন্সিটিভ আলোচনা, সেই আলোচনার মাঝে আমরা নিজেদেরকে জড়াতে চাই না। শেখ হাসিনার এই ফেরা ইস্যুটা যেহেতু একেবারে সার্বজনীন হয়ে গেছে, এই ইস্যুতে তারা নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছে এবং তারা একটা মন্তব্য প্রতিবেদন প্রকাশ করেছে। সৈয়দ বদরুল আহসানের লিখা এই মন্তব্য প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনার ফেরার ঘোষণায় বিচলিত হয়ে পড়েছে তার বিরোধী পক্ষ। কি বলতে চাইছেন তিনি, কিংবা কি বলতে চাইছে নর্থ ইস্ট নিউজ, তাদের শিরোনামটা দেখে নিন। ইংরেজিতে করা শিরোনামের বাংলা করলে যেটা দাঁড়ায়, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা তার সমালোচকদের বিচলিত করেছে। কিভাবে বিচলিত করছে? উদ্বেগ স্পষ্টতই অনুভূত হচ্ছে। রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারটি নিঃসন্দেহে বাংলাদেশের অনেকের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, এরকম শব্দ তিনি প্রয়োগ করছেন যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। 2024 এর আগস্টে শেখ হাসিনার পতন এবং ভারতে চলে যাওয়ার পর থেকে নানা ব্যাপার চলছে। সাবেক প্রধানমন্ত্রীর দলীয় সহকর্মীদের সঙ্গে বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্তটি শুধু ঢাকার বর্তমান ক্ষমতাধরদের আত্মতুষ্টির ওপরই উল্লেখযোগ্যভাবে আঘাত হানেনি, বরং মোহাম্মদ ইউনূসের অন্ধ অনুসারীদেরও বিচলিত করেছে, এভাবে তারা বলছেন। সহজ কথাই বলতে গেলে শেখ হাসিনার বক্তব্যের জবাবে কি প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে আওয়ামী লীগের বিরোধী পক্ষ দ্বিধান্বিত হয়ে পড়েছে, এমনটা মনে হচ্ছে তাদের। তারা বলছে যে এটা স্পষ্ট যে যখন তিনি রয়টার্সকে জানান যে তিনি ও তার দলের নেতারা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করবেন, তখন দেশের বর্তমান বিশৃঙ্খল রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা হতবাক হয়ে যান। আর এরপরই তাদের মন্তব্য আসতে শুরু করে। আওয়ামী লীগ নেত্রী ঢাকায় ফিরলে কি হবে, এইরকম মন্তব্য শেখ হাসিনা বিরোধী যারা রয়েছে, এমনকি সরকারও, তাদের মধ্যে যে এক ধরনের উদ্বেগ আছে। আমি বিচলিত হয়ে পড়া ব্যাপার শব্দটা ব্যবহার করতে চাই না, তবে উদ্বেগ আছে, এটা অস্বীকার করার উপায় নেই যে উদ্বেগ আছে। সরকারের মধ্যে উদ্বেগ আছে যে শেখ হাসিনা ফিরলে যদি একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, সেটাকে ট্যাকেল দেওয়া তো সরকারের দায়িত্ব, সেটা ট্যাকেল দিতে গিয়ে যদি একটা বাজে সিচুয়েশন তৈরি হয়, চাপটা সরকারের উপরে পড়বে। বিরোধী যারা রয়েছেন তাদের আসলে কিছু হবে না, তারা রাস্তাঘাটে লম্পঝম্প করবে, এটাই স্বাভাবিক। তাদের দেশের কি অবস্থা হলো সেটাতে মানে তাদের মনোযোগ থাকার কথা নয়, বরং দেশের অবস্থা বিশৃঙ্খল হলে তাদের পোয়াবারও অবস্থা হওয়ার কথা, সেখান থেকে তারা একটা বেনিফিট খোঁজার চেষ্টা করবেন।
শেখ হাসিনা বিমানে যদি ফিরেন, এই প্রতিবেদনে যেটা বলা হচ্ছে যে বিমানে যদি ফেরেন তাহলে কি হবে, বিমান তার ফেরা, তার সঙ্গে রাজনীতিবিদদের ফেরা, এবং সেই উপলক্ষে যদি লক্ষ লক্ষ মানুষ বিমানবন্দরে জড়ো হয়ে পড়ে তাহলে সেটাকে কিভাবে ট্যাকেল দিবে সরকার, সেই ব্যাপারে এখানে বলা হচ্ছে যে আগে থেকেই যেটা করা হতে পারে সেটা হচ্ছে যে ওই অঞ্চলে একটা নিষেধাজ্ঞা জারি করা হতে পারে, সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হতে পারে ঢাকার, যেন লোকজন আসতে না পারে, তার আসার আগের দিন এরকম সারা দেশের সঙ্গে গাড়ি যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। টেকনিক্যালি মোটরযান শ্রমিকদের এক ধরনের ধর্মঘটের আয়োজন হতে পারে, যে তারা ধর্মঘট করলেও গাড়ি চালাবে না, যেন সরকারের উপরে দায়টা না আসে, সরকার গাড়ি বন্ধ করে দিয়েছে এরকম দায় যেন না আসে। আরেকটা ব্যাপার যেটা হতে পারে সেটা হচ্ছে পুরো বিমানবন্দর এলাকা কয়েক কিলোমিটার জুড়ে এই এলাকাটা সিলগালা করে দেওয়া হতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে, কোনো গাড়ি ঘোড়া কোনো মানুষ কেউ ঢুকবে না, শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড়া। এরপরে শেখ হাসিনা ফিরলে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে সরাসরি আদালতের মাধ্যমে কারাগারে দেওয়া হবে, এরকম বক্তব্য দেওয়া হচ্ছে। কিন্তু এখানে একটা বিকল্প কথাও বলা হয়েছে যে শেখ হাসিনা বিমানের মাধ্যমে নাও আসতে পারেন, তার একটা বিকল্প সিদ্ধান্ত রয়েছে, সেটা হচ্ছে দিল্লি থেকে কলকাতায় এসে কলকাতা থেকে সড়ক পথে বেনাপোল বন্দর দিয়ে যশোরের বেনাপোল দিয়ে প্রবেশ করবেন এবং যশোর থেকে তিনি টুঙ্গিপাড়ায় আসার চেষ্টা করতে পারেন। টুঙ্গিপাড়ায় এসে মানে ওই অঞ্চলটা আমি যদি খুলনা থেকে শুরু করি, খুলনা থেকে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, এদিকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, এই পুরো অঞ্চলটাই কিন্তু আওয়ামী অধ্যুষিত এলাকা। সুতরাং শেখ হাসিনার বিকল্প ওয়ে হতে পারে এটা, এই ব্যাপারটা হচ্ছে। আবার শেখ হাসিনার আগমন উপলক্ষে মানে ডিসেম্বরে যে ঘোষণা, কি হবে শেখ হাসিনা ডিসেম্বরে ঢাকা বিমানবন্দরে অবতরণ করলেন, সে যে মাসে বাঙালি জাতি 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে বিজয়কে স্মরণ করে, এখানে কয়েকটি ভাবনার অবকাশ রয়েছে। এই শিরোনামে এই লেখক এরকম কিছু বর্ণনা করেছেন যে বিমানবন্দরে আসলে কি হবে, বিকল্প পথ যদি ওই যশোর বেনাপোল হয়ে আসার চেষ্টা করেন তাহলে কি হবে। এবং তিনি বলছেন যে যদি বেনাপোল দিয়ে আসার চেষ্টা করেন, স্থলবন্দর দিয়ে আসার চেষ্টা করেন, তাহলে ভারত থেকে বাংলাদেশ পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকরা তাকে ঘিরে এক ধরনের মানে জটলা তৈরি করতে পারে এবং সেই জটলা ভাঙা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়তে পারে। এই যে ব্যাপারগুলো আলোচনা করা হচ্ছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে আরেকটা ব্যাপার উল্লেখ করা হয়েছে যে 75-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে মানে 6 বছর কিন্তু শেখ হাসিনা এর আগে দিল্লিতে নির্বাসিত জীবনযাপন করেছিলেন এবং তখন শেখ হাসিনার দেশে ফেরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা 2007 111 সরকারের সময়ও শেখ হাসিনা যখন বাইরে ছিলেন তখন তার দেশে ফেরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দুইটা সময়ই পরবর্তীতে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল কিংবা সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছিল, যদিও বিএনপি দাবি করে যে 81 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানে কল্যাণেই শেখ হাসিনা দেশে ফেরার সুযোগ পেয়েছিলেন। অর্থাৎ এর আগে তিনি 2বার দেশে ফেরার পথে বাধার সম্মুখীন হয়েছিলেন এবং 2বারই তিনি ফিরেছিলেন। এটা হবে তার তৃতীয় চেষ্টা সফল হবে কিনা সেটা একটা বড় ব্যাপার। এবং মানে তৃতীয় চেষ্টা যখন তিনি করতে যাচ্ছেন তখন কিন্তু আলোচনায় আসছে সেটা হচ্ছে তার নিরাপত্তা ইস্যু এবং সেই ক্ষেত্রে উদাহরণ হিসেবে ফিলিপিন এবং পাকিস্তানের উদাহরণ দেওয়া হচ্ছে। ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্ডিনান্দ মার্কোসের এক অনমনীয় বিরোধী বেনিনো অ্যাকিউনো 1983 সালে নির্বাসন থেকে দেশে ফিরে আসেন, কিন্তু বিমান থেকে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের টার্মেকে তাকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। এরপরে আমরা 2007 সালের অক্টোবরে দুবাইয়ের নির্বাসন শেষে বেনজির ভুট্টো করাচিতে ফেরার সময় বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সংগঠিত সহিংসতায় তার বহু অনুসারী নিহত হয়। 2 মাসের মাথায় রাওয়ালপিন্ডিতে বেনজিরকে কিন্তু মেরে ফেলা হয়। এই ঘটনাগুলো আমরা দেখেছি। সেটাকে উল্লেখ করেও এই লেখক বলছেন যে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সবথেকে বড় শঙ্কার ব্যাপার হচ্ছে তার নিরাপত্তা। বিমানবন্দরে প্রকাশ্যে বেরোনোর পরে তাকে যে টার্গেট করা হবে না তার গ্যারেন্টি কোথায়, কিংবা যাত্রাপথে তাকে যে টার্গেট করা হবে না বিমানবন্দর টু কারাগার, এই পথে যে তাকে টার্গেট করা হবে না তার গ্যারেন্টি দেওয়াটা খুব মুশকিল। এটা একটা উদ্বেগের বিষয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এটা যেমন উদ্বেগের ব্যাপার, সরকারের জন্য এটা বড় উদ্বেগের ব্যাপার যে এরকম অনাকাঙ্ক্ষিত প্রয়াস যদি কেউ করে, যেটা আমরা জুলাই আন্দোলনের সময় স্নাইপারদের আধিপত্যের কথা শুনেছিলাম এবং তৎকালীন উপদেষ্টা 2 জন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত এবং আসিফ নজরুল তারা কিন্তু এই স্নাইপার বাহিনীর কথা স্বীকার করেছেন এবং তাদেরকেও যে সাবধান করা হয়েছিল ফোন দিয়ে সেই কথা তারা প্রকাশ্যে দায়িত্ব শেষ করার পরে বলেছিলেন। সুতরাং এই যে টার্গেটটা হতেই পারে, কারণ এরকম উদাহরণ পৃথিবীতে রয়েছে। এই উদাহরণ যখন রয়েছে তখন শেখ হাসিনার বেলাতেও একটা উদ্বেগ রয়েছে। কিন্তু এই রিপোর্টে এই আলোচনায় সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে শেখ হাসিনার ফেরার খবরে তার প্রতিপক্ষ, শত্রুপক্ষ, সমালোচনাকারী পক্ষ তারা বিচলিত হয়ে পড়েছে। এই যে দাবি, এই দাবিটা কতটা মানে বাস্তবতার সঙ্গে মিল রয়েছে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আমি বরং শব্দটা বিচলিত শব্দ ব্যবহার না করে উদ্বেগের ব্যাপারটা ব্যবহার করতেই বেশি পছন্দ করব, কারণ বিচলিত শব্দটা ব্যবহার করলে যেটা হয় সেটা হচ্ছে যে এরকমটা প্রমাণ করার চেষ্টা করা হয় যে এই মুহূর্তে শেখ হাসিনার আধিপত্য এত বেশি যে সবাই ভয়ে অস্থির হয়ে পড়েছে। ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা সেরকম হয়তো ভবিষ্যতে হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু এখন যে সেই ব্যাপারটা নেই সেরকম ভাবনা ভেবে
যদি আওয়ামী লীগ অতি উৎসাহী হয়ে নাচানাচি শুরু করে, সেটা তাদের জন্যই অনেক বেশি ক্ষতির কারণ হবে। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা তার ফেরা বিমানে নাকি সড়কপথে, এবং ফেরার পরে তার নিরাপত্তা ব্যাপারে উদ্বেগ আছে কিনা, যে উদাহরণটা আমাদের উপমহাদেশেই। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।